দেখেছি আগে একটু বলে দিয়ে আমি বোর্ডটাকে একটু মুছে ফেলবো। এটা হচ্ছে দীর্ঘদৈর্ঘ্য পরিবহন লাইন। আমাদের এই অংশটা বাদ ছিল। দেখো, আমরা মধ্যম দৈর্ঘ্যের টি পাই প্রান্তিক ইত্যাদি করেছিলাম। এরপরে অধ্যায় ভিত্তিক একটি আলোচনা ছিল দীর্ঘদৈর্ঘ্য পরিবহন লাইন। এখন দীর্ঘদৈর্ঘ্য বলতে কি, আমরা মনে হয় বলেছিলাম যে 150 কিলোমিটারের ঊর্ধ্বে যদি সেই ট্রান্সমিশন লাইন থাকে তাহলে আমরা তাকে বলছি কি দীর্ঘদৈর্ঘ্য পরিবহন লাইন। তো এই মতো অবস্থায় সেই দীর্ঘদৈর্ঘ্য পরিবহন লাইন এই হচ্ছে সেন্ডিং, এই হচ্ছে রিসিভিং, এই হচ্ছে লোড, এই সেন্ডিং টু রিসিভিং সেই দীর্ঘদৈর্ঘ্য এল, যেটা 150 কিলোমিটারের ঊর্ধ্বে তার অবস্থান। এই কথা বোঝা যাচ্ছে কিছু? এই শুনে এটা থেকে এল বলতে কিন্তু 150-এর নিচে না, এল বলতে কি বোঝাচ্ছে আমি 150-এর উপরে। কিন্তু তাহলে সেই অবস্থায় প্রেরণ প্রান্তের ভোল্টেজ এবং কারেন্টের মানদণ্ডের মোটর সাইকেলটাকে সেটা নাই, ঘটঘটিটাকে একটু ডাকতে পারবো। এই যে দুইটা প্রান্তের মধ্যবর্তী দূরত্ব দীর্ঘদৈর্ঘ্য, তাহলে তার প্রেরণ প্রান্তের ভোল্টেজ এবং প্রেরণ প্রান্তের কারেন্ট আমি কিভাবে নির্ণয় করব, সেই বিষয়টার জন্য আমরা কিভাবে করছি এটা আমাদের ভাবধারা না। এটাও একটা বিজ্ঞানীর আবিষ্কার, যেনার নাম হচ্ছে বিজ্ঞানী রিগোরাস। উনি একটা সূত্রের মাধ্যমে সংক্ষেপ করে সেই বিষয়টাকে আমাদের কাছে তুলে ধরেছেন। সেই সূত্রের ভিতরের ওনার যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো ছিল সেইটা এখন আমি তোমাদের কাছে তুলে ধরব, কিভাবে উনি করেছিলেন। এখন এই জিনিসটাকে আমরা যেভাবে উপস্থাপন করছি, বিজ্ঞানীর ওই চিন্তা ভাবনাটাকে এইবার তোমরা খুব ভালো করে খেয়াল করো। আমরা দেখেছি মধ্যম দৈর্ঘ্য পরিবহন লাইনের 3টা ট্রান্সমিশন লাইন কনস্ট্যান্ট, দ্যাট ইজ রেজিস্ট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের প্রভাব ছিল। কি ছিল কিনা? হ্যাঁ। আর স্বল্পতে কি ছিল? 3টা ছিল না, 2টা। ক্যাপাসিট্যান্স বাদে শুধুমাত্র রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। এই লেখালেখি বাদ দাও, আগে কথাগুলো শোনো। এটা যদি বুঝে যাও জটিলতা মনে হবে না। আজকে যে রুমে প্র্যাকটিস করবা দেখবা যে মাঝে মধ্যে একটু প্র্যাকটিসে রাখলে পরীক্ষার হলে এইটাই আসে। দীর্ঘদৈর্ঘ্য পরিবহন লাইনের সমীকরণ বা প্রেরণ প্রান্তের ভোল্টেজ এবং প্রেরণ প্রান্তের কারেন্টের গাণিতিক সমীকরণ প্রতিপাদন করো, এটা বলতে পারে। আবার অনেক সময় খ বিভাগে কিন্তু লাস্টে আমি এখনো বোর্ডের জায়গা সংকুলনের কারণে লিখতে পারিনি সেই প্রেরণ প্রান্তের ভোল্টেজ এবং কারেন্টের জাস্ট গাণিতিক সমীকরণটা লেখো, এটাও প্রশ্ন হতে পারে। তো যাই হোক, যেহেতু এইগুলো আসে যার জন্য আমি দেখাচ্ছি। এই প্রমাণটার জন্য দীর্ঘদৈর্ঘ্য পরিবহন লাইনের যে 3টা ধ্রুবক, সেই 3টা ধ্রুবকের যদি হিসাব নিকাশটা দেখো, ভোল্টেজের তারতম্য প্রেরণ এবং গ্রহণের বা লসের পাওয়ারের তারতম্য লসের কারণে যেটা হচ্ছে, সেটা এদের মূলত যে জন্য হয় সেটা হচ্ছে ওই 3টা জিনিস, রেজিস্ট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। আজকে যদি আমাদের ট্রান্সমিশন সিস্টেমে এই ধরনের ইফেক্ট না থাকতো তাহলে এই সমস্ত হিসাব নিকাশগুলো করার কোনো দরকার ছিল না। যা পাঠাচ্ছি তাই হবে, যা পাঠাচ্ছি তাই হবে। মনে করছি এই দীর্ঘদৈর্ঘ্য পরিবহন লাইনের যে কোনো একটা জায়গা ক্ষুদ্র দূরত্বের আমি আগে ক্যালকুলেশন করব। এই ক্ষুদ্র দূরত্বের করার পর তারপরে বৃহৎটা তৈরি করব। ওই গতকালকে আমি এই কিছু জিনিস আমাদের অন্য গ্রুপের সাথে সমন্বয় করেছি, আমাদের সাথেও আসবে, যে আমরা অঙ্কের ভেতরে যেগুলো শিখেছি ক্যালকুলেশন করা, যেটাকে ম্যাথ বলে, যে ইন্টিগ্রেশন করা শিখেছি, ডিফারেন্সিয়েশন করা শিখেছি, ইত্যাদি ইত্যাদি কাজ শিখেছি না। তো এইগুলো ইঞ্জিনিয়ারিংয়ের ভাবধারাকে প্রকাশ করার জন্য, গাণিতিক হিসাবে একটি মান পাওয়ার জন্য এইগুলোর প্রয়োগ আছে। সেই প্রয়োগটা হচ্ছে কি ধরনের, ডিফারেন্সিয়েশনের প্রয়োগ আছে, ইন্টিগ্রেশনের প্রয়োগ আছে,
এই দুইটা প্রয়োগ হয় কি, ডিফারেন্সিয়েশন বলে একটা ক্ষুদ্রতম মান নির্ণয়ের পদ্ধতি মাত্র, আর ইন্টিগ্রেশন হচ্ছে ক্ষুদ্রতম মান থেকে বৃহৎ মানে রূপান্তরের প্রক্রিয়া বা পদ্ধতি। এমত অবস্থায় যদি আমি বড় জিনিসের কোনো একটা ক্ষুদ্র অংশের মানদণ্ড নিরূপণ করতে পারি, তাহলে নিশ্চয়ই আমি বড় জিনিসটার মানদণ্ড নিরূপণ করতে পারবো। এটা হচ্ছে সেন্স। এই সেন্সকে কাজে লাগিয়ে মনে করছি এটা আমার প্রেরক, এটা গ্রহণ, গ্রহণ থেকে এক্স মিটার দূরে, আমি যে কথাগুলো বলছি এটা আবার অনেক সময় লিখতে হবে, কিন্তু মনে করছি গ্রহণ প্রান্ত হইতে এক্স মিটার দূরে ডিএক্স দূরত্বের ভোল্টেজ এবং কারেন্ট আমি নির্ণয় করব। যদি এই দূরত্ব নির্ণয় করতে পারি তাহলে আমি বিরোধটা পেয়ে যাব। তাহলে ভাষাটা কি হলো, গ্রহণ প্রান্ত হইতে এক্স মিটার দূরে ডিএক্স দূরত্বের যে ভোল্টেজ কারেন্ট বার করব, বার করার আগে সেই ডিএক্স দূরত্বের ইম্পিডেন্স যে ডিএক্স, ডিএক্সটা দ্বারা কি ডি লিখে কি হয়, ক্ষুদ্র মানকে বহিঃপ্রকাশ। তাহলে যে ডিএক্স এর অর্থ হচ্ছে ক্ষুদ্র দূরত্বের চলাফেরা, কথাবার্তা, বাচন ভঙ্গি পূর্বের তুলনায় বহুত ঘাটতি, যেটা জেনারেশনের দোষ, অন্য কোনো কিছু দোষ না। চলাফেরাতে দেখো তাই বুঝতে পারবে, তোমরা নিজেরা তৈরি দেখো যে ছোটরা তোমাদের প্রতি কি সম্মানটা প্রদর্শন করে। গায়ে ধাক্কা লাগলেও সরবে না। আচ্ছা, নাও স্টার্ট। কি বলছিলাম জানো আমি, এই যে ডিএস দূরত্বটা এইটা হচ্ছে ইম্পিডেন্স। তার মানে আছে কি এখানে ইম্পিডেন্স লেখা মানে এমত অবস্থায় ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আছে হচ্ছে শুধু রেজিস্ট্যান্স আর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। এখানে রেজিস্ট্যান্সের লাইন দিয়েছে কিন্তু খুব ক্ষুদ্র, বহিঃপ্রকাশের ক্ষেত্রে কিন্তু এটা, তার মানে এটা কিন্তু রেজিস্ট্যান্স না। মানে কথা বুঝতে পারছি না, একদম ক্ষুদ্র, যেটা পরিমাপ করা বা চোখে দেখে তার ইন্ডিকেটিভ করা সম্ভব নয়। এই জন্য আমি সংক্ষেপ লিখছি জেডডিএক্স। বোঝা গেল? মানে ক্ষুদ্র পুরুত্বের ইম্পিডেন্স। ওয়াই লেখা মানে এখানে ক্ষুদ্র পুরুত্বের অ্যাডমিটেন্স, আমাদের অ্যাডমিটেন্স হিসাবে এসেছিল না ক্যাপাসিট্যান্সের প্রভাবে। এই পুরুত্বটা যদি ভোল্টেজ এবং কারেন্টের হিসাবটা আমি করে নিতে পারি, তাহলে আমি বলছিলাম যে পুরা দৈর্ঘ্যটা করে নিতে পারি। এইবার কি করছি আমরা দেখি। ফার্স্ট লিখেছি ডিভি, এর ভোল্টেজটাকে কারেন্টের সাথে ইম্পিডেন্স গুণ করলে ডিভি হবে। জেডডিএক্স গুণিত কারেন্ট তাহলে ডিভি হবে। যেমন আর বুঝতে পারছি, হ্যাঁ, আই জেড ভোল্টেজটা এখানে ডিএক্স লেখা আছে, তার মানে কি ক্ষুদ্র ডিভি লেখা আছে, তার মানে কি ক্ষুদ্র ভোল্টেজ। এই লাইনের পরের লাইন মনে বলার দরকার নেই। ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু আই জেড। এবার ডিআই কারেন্টের ক্ষেত্রে ভি ওয়াই ডিএক্স অ্যাডমিটেন্সের সাথে ভোল্টেজ গুণ করলে কিন্তু কারেন্ট হয়, নাকি না? বোঝা যাচ্ছে না? অ্যাডমিটেন্সের সাথে ভোল্টেজ গুণ করলে কারেন্ট হয়। অ্যাডমিটেন্স রেজিস্ট্যান্স ইম্পিডেন্সের উল্টা নেচারের না, যার জন্য ভোল্টেজ গুণিত অ্যাডমিটেন্স। কতটুকু ক্ষুদ্র পুরুত্বের অ্যাডমিটেন্স, তাই কি পেয়েছি আমি? ক্ষুদ্র কারেন্ট। এই লাইনের পরে এই লাইন লেখা একই কথা। এইবার দুইটা সমীকরণের নাম দিলাম, একটা এক, একটা দুই। এক নম্বর সমীকরণকে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বোঝো তোমরা। পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশন মানে একবার করা হলে আবার করতে হবে, আবার করা যায়, মানে বিভিন্ন ভাবে করা যায়, ওকে অনেক দূর পর্যন্ত। এখানে কিন্তু অলরেডি একবার ডিফারেন্সিয়েশন করা হয়ে গেছে এক্স এর সাপেক্ষে, আবার আমি করছি, তার নাম হচ্ছে সাকসেসিভ পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তাহলে কি হলো, ডি স্কয়ার ভি বাই ডিএক্স স্কয়ার জেড, আইটাকে করলাম ডিআই বাই ডিএক্স। এগুলো কিন্তু অঙ্কের বিষয়। এখানে আবার এই ভিতরের কথা যদি ক্লিয়ার করতে হয় তাহলে আবার অঙ্কে যেতে হবে, সেটা সম্ভব নয়। ডিআই বাই ডিএক্স এর পরিবর্তে নিশ্চয় আমি ভি ওয়াই লিখতে পারি, দেখে সেই মানটা বসিয়ে দিয়েছি। এইবার এই জায়গাটা তোমরা আর কিছুই বুঝবা না, এটা হায়ার ম্যাথের একটা পজিশন। আমাদের এর মতো পর্যায়ে সেই জায়গাগুলো খুব একটা নাই। এগুলো যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে যাবে তখন দেখবা যে সম্ভবত সেকেন্ড ইয়ার থেকে তোমাদের এই হায়ার ম্যাথের বিষয়গুলো চলে আসবে। সে যখন ডুয়েটে যাবে তখন দেখো এই ডিফারেন্সিয়েশন মানে এই সাকসেসিভ ডিফারেন্সিয়েশনটা
যদি আমরা সমাধান করি তাহলে একটা হাইপারবোলিক ফাংশন আসবে এবং কনস্ট্যান্ট ভ্যালু আসবে। কি করে আসবে এখানে দেখানো নেই, যার জন্য সংক্ষেপে লেখা। এটা যদি আবার দেখাতে হয় তাহলে এরা বোর্ড আবার দুইটা লাগবে, যেটা পরীক্ষার জন্য প্রযোজ্য নয়। যার জন্য তোমরাও, আমি যা লিখেছি তোমরাও তাই লিখবা, যে অন্তরীকরণ সমীকরণের সমাধান, অন্তরীকরণ সমীকরণের সমাধান করে আমি পাচ্ছি কি, এই ভির জায়গায় লিখতে পারি a1 cos h লেখা মানে কিন্তু হাইপারবোলিক ফাংশন। রিমেম্বার ইট, এর আবার কিন্তু ধরন ওই cos এর মতো না, cos থিটা না, cos হাইপারবোলিক ফাংশন, যার ডিফারেন্সিয়েশন করলে আমরা যেমন d/dx cos x কি লিখি, মাইনাস sin x লিখি না, আর হাইপারবোলিক ফাংশন cos x d/d, তার মানে এ কিন্তু sin, কোনো নেগেটিভ ভ্যালু নাই। তাহলে v ইজ ইকুয়াল টু আমি লিখছি k1 cos হাইপারবোলিক x রুট ওভার yz। এই x রুট ওভার yz মানে এই যে yz এর যে ফাংশনটা, সেটা বোঝা গেল কথাটা। ai/dx হয়েছিল তখন একটা dy, এবার প্লাস k2 sin হাইপারবোলিক x x রুট ওভার yz। এটা মনে রাখা ছাড়া কোনো গতি নেই, এটাকে, এই লাইনটাকে কিন্তু মনে রেখো। এই জটিলতা শুধু এই এক জায়গায়, যে আমাকে কোথায় মনে রাখতে হবে, যার বিশ্লেষণ আমি দেখাইনি, যার জন্য তোমার এই জায়গাটা মনে রাখা ছাড়া কোনো বিকল্প নাই। বোঝা গেল কথাটা? আমি একটু স্টারও দিয়ে রাখি যে এটা মনে রাখতে হবে, খেয়াল করে রেখো, এটা মনে রেখো। এইবার এরপরে হচ্ছে x এর সাপেক্ষে আমার অন্তরীকরণ করেছি dv/dx। k1 ধ্রুবক মানে যা আছে তাই থাকবে, cos হাইপারবোলিক যা আছে তাই হবে, ভেতরেরটা আছে x রুট ওভার yz। একে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে রুট ওভার yz হবে। আবার এটা মনে হয় না বোঝার কিছু নাই। এই লাইনটা যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে k1 ধ্রুবক যা আছে তাই থাকলো, cos হবে কি sin, আর x রুট ওভার yz এর ভেতরেরটা আবার অন্তরীকরণ হবে না, তাকে করলে পারে কি হবে, রুট ওভার yz। তাকে বোঝা গেল না কথা? অঙ্কে দুর্বল হলে এই জায়গা বুঝতে পারবো না। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, পাল্টানোর দরকার, তাহলে ও ইয়ে শাহিদ কি পারে ওই কাজ? মনে হয় পারে না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, ঠিক আছে, রাখেন। এ বাবা, এটা বুঝতে পারোনি তোমরা? যেমন d/dx sin 2x, এটাকে করলে কি হয়? ও বাবা রে, y ইকুয়াল টু মনে করলাম sin 2x, তাহলে dy/dx ইকুয়াল টু কি হবে, d/dx sin 2x হবে। তো sin 2x এর করলে কি হবে, cos 2x। আর এই 2x এর জন্য আবার করতে হবে না, বুঝা গেছে? তাহলে 2x এর করলে আবার কি হবে, 2, তাহলে 2 cos 2x হচ্ছে রেজাল্ট। তো ঠিক একই চিন্তা ভাবনা, k1 ধ্রুবক করে থাকলো, cos হাইপারবোলিক হলো sin হাইপারবোলিক। এই ফাংশন x রুট ওভার yz কে করলে কি হবে, রুট ওভার yz আবার বার হয়ে আসবে, সেই জন্য আমি একবারে লিখে দিয়েছি। এটা যদি বোঝো তাহলে এটাও বুঝতে পারবে। বোঝা গেল কথাটা? এইবার dv/dx সমান যদি এই ভ্যালুটা হয়, ওইটা যে কথা এটাও সে কথা, রুট ওভার yz আমার এখানে কমন থাকে, তাহলে আমার লাইন এটা হয়ে গেল। বোঝা গেছে? এখন dv/dx এই জিনিসটার পরিবর্তে নিচে জায়গা না থাকার কারণে আমি চলে গেছি এখানে। এখন দেখো তোমার dv/dx এর ভ্যালু এক লক্ষ শুরু মানে কি বলা আছে, iz। তাহলে আমি iz লিখতে পারি এটা, তাহলে iz ইজ ইকুয়াল টু ওইটা, তাহলে i ইজ ইকুয়াল টু z কে এর ভিতরে ঢুকাই দিলাম, তাহলে ও ঢুকলে কিভাবে ঢুকবে, স্কয়ার আকারে ঢুকবে, যেহেতু রুট, তাহলে z আর স্কয়ার কেটে গেলে y/z হয়ে গেল। এটা না বোঝার কিন্তু কিছু নাই, এই পরের ফাংশন আমার এটা থেকে গেল। এই দুইটা হচ্ছে এই মানটা, আর আরেকটা ভি কোড, এই মানটা, এইটা হচ্ছে সেই dx পুরুত্বের ভোল্টেজ এবং কারেন্টের মান। যে আমরা যেটা বলছিলাম না, যে ক্ষুদ্র পুরুত্বের ভোল্টেজ এবং কারেন্ট যদি আমি নির্ণয় করতে পারি বা পাই, তাহলে পুরাটা পাবো, নইলে পাবো না। এইবার দেখো কি করছে, যখন x is equal to 0, খেয়াল করো, x এর মানটা যদি শূন্য হয় তাহলে আস্তে আস্তে ভাবনটা হয়তো এখানে চলে আসবে,
বুঝতে পারছো? এই ভি চলে আসবে কোথায়? এর কাছে। আর লোড পরিচালনার জন্য আমাদের একটা কারেন্ট ছিল, তার নাম কি? আইআর বলেছিলাম পূর্বে। দেখো খেয়াল করে, রিসিভিং কারেন্ট। এইটা যদি শূন্য হয়ে যায় তাহলে এ তো আস্তে আস্তে এখানে চলে আসবে। যদি এ শূন্য মানে এ নাই, তাহলে এ না থাকলে তো এটাই থাকবে। তাহলে ভি হয়ে যাবে ভিআর, আই হয়ে যাবে আইআর। যদি এ শূন্য হয়ে যায় তাহলে ভি হয়ে গেল কি? ভিআর। আর আই হলো কি? আইআর। দেখো সেই কথাটাই আমি লিখেছি। এইবার ওই মান দুইটা নিয়ে যদি এই 3 এবং 4 আমি বসাই, তাহলে দেখো 3 এর কি অবস্থাটা দাঁড়াচ্ছে। v is equal to k1 cos hyperbolic x এর দ্বারা x এর মান কি? 0। তাহলে 0 বসালে টোটালটা কি হয়ে যাবে? 0। তাহলে cos hyperbolic 0, k2 sin hyperbolic 0। তাহলে cos hyperbolic 0 এর ভ্যালু হচ্ছে 1 আর sin hyperbolic 0 এর ভ্যালু হচ্ছে 0। যেমন সংক্ষেপে মনে রাখার জন্য cos 0 মানে cos এর থিটার মান যদি 0 হয় ভ্যালু হয় কত? 1। আর sin এর থিটার মান 0 হলে ভ্যালু হয় কত? 0। ঠিক ওই সেন্সে তাহলে এটা cos hyperbolic 0 মানে 1 আর sin hyperbolic 0 মানে 0। তাহলে থাকে কি? k1। তাহলে k1 সমান v বলা যায়। তাহলে k1 সমান যদি v হয়, উহাই হচ্ছে ভিআর। বোঝা গেল কথা? এইবার এটা তো গেল ভোল্টেজের সমীকরণ। এবার কারেন্টের কি আছে? ঠিক ওইভাবে বসালে এই রেজাল্ট আসবে। এখানে না বোঝার কিছু নাই, x এর ভ্যালু 0 বসাই যদি আমি প্রয়োগ করি তাহলে এই রেজাল্ট আসবে। এবার k1 এবং k2 রেজাল্ট দুইটা আমি যদি মূল সমীকরণে 3 এবং 4 এ বসাই তাহলে v দাঁড়াবে। দেখো এটা ওই যে k1 এর পরিবর্তে কি লিখছি আমি? ভিআর। তাহলে এটা লেখা যায়। আর k2 এর পরিবর্তে এটা কি? বুঝতে পারছো না? আর কারেন্টের ক্ষেত্রে দেখো যেখানে k1 ছিল এই লাইনটাকে একটু বিশ্লেষণ করে একটু বেশি লিখেছি আর কি। তাহলে ওখানেও সেই ভিআর। আবার কারেন্টের ক্ষেত্রে কি? আইআর। কিন্তু এখানে এই কারেন্টের মানটা দেখো লাস্টে চেঞ্জ হয়ে আইআর, এই k2 এর মানটা √z/y আইআর কি। আর ওর মূল সমীকরণে √y/z ছিল। তাহলে ওই ভ্যালু দুইটা যদি এর সাথে সমন্বয় ঘটায় k2 এর জায়গায় i এর ভ্যালু বার করার ক্ষেত্রে, তাহলে দুইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে না? তাহলে করা মানে রেজাল্টটা থাকে। এটা কঠিনটা কিন্তু তুমি নিজে হাতে করে যদি চর্চা করো দেখবা যে আস্তে আস্তে তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা ছিল হচ্ছে x is equal to 0, v হয়েছে ভিআর, i হয়েছে আইআর। এইবার x কে বাড়িয়ে দাও, শূন্য না, একদম n। এইবার 0 না, কিন্তু এবার x is equal to কি? n। তাহলে v কি হয়ে যাবে? vs হয়ে যাবে। i কি হয়ে যাবে? তাহলে সেই সমীকরণটাই যদি আমি আসি তাহলে রেজাল্টটা কি হবে সেটা একটু দেখতে হবে। কোন জায়গাটায় বুঝতে হবে? এই জায়গাটা মুছে দিয়া। আচ্ছা, এই কথাগুলোর আগে যে কথাগুলো আমি বললাম এটা তোমাদের বইতেও আছে। কথাগুলো একটু বিশ্লেষণ দিবা। যদি তাও না পারো, আমি যা লিখেছি তাই করবা, তাতেও হবে। কারণ অনেক সময় এক্সামিনার জানতে চাই যে y dx টা আবার কি। এটা হচ্ছে ক্ষুদ্র প্রত্যেক শান্ট ইম্পিডেন্স, যেটাকে আমরা বলি কি? অ্যাডমিট্যান্স। আর যে dx টা কি? ক্ষুদ্র প্রত্যেক ইম্পিডেন্স। তাহলে এখন আমরা যদি ওই জিনিসগুলোকে একটু বিশ্লেষণে নিয়ে আসি তাহলে প্রয়োগের ক্ষেত্রে একটা পরিবর্তন হবে, সেইটাকে আমরা একটু দেখে নিই। যদি x l হয় তাহলে এই হাইপারবোলিক ফাংশনের ভেতরে যে একটা জিনিস আছে x √y/z, খেয়াল করো যে x যদি আমার l হয় তাহলে a কেমন হয়ে যায় দেখাচ্ছি আমি। তাহলে x এর পরিবর্তে l লিখতে পারি √y/z। এইটা কোন ভেতরে ঢোকাবো, তাহলে কিভাবে ঢুকবে? l²y/z। এইবার l × y, l × z এ লিখলে কি মানের কোনো পরিবর্তন হবে না? l × y বলতে আমার এই বুঝাচ্ছে যে মোট দৈর্ঘ্যের মোট অ্যাডমিট্যান্স। এই বড় হাতের y হচ্ছে তাহার মোট দৈর্ঘ্যের মোট ইম্পিডেন্স। তাহলে পরিবর্তনটা কি? যদি আমার x টা l হয় তাহলে v যেমন vs হবে, i যেমন is হবে, তখন
এই যে আমার যেখানে হাইপারবোলিক ফাংশনের এই রেজাল্টটা দেওয়া আছে না, ওহা কিন্তু এই ধরনের পরিবর্তন হবে। কি পরিবর্তন? x রুট ওভার y z হয়ে গেল কি রুট ওভার বড় হাতের y বড় হাতের z এর অর্থ হচ্ছে মোট দৈর্ঘ্যের মোট অ্যাডমিটেন্স, আর ছোট হাতের y যেটা দেখিয়েছিলাম আমি ওটা ক্ষুদ্র পুরুত্বের অ্যাডমিটেন্স কিন্তু, আর যে বড় করে দিয়েছি তার মানে মোট দৈর্ঘ্যের মোট অ্যাডমিটেন্স, এটা হচ্ছে মোট দৈর্ঘ্যের মোট ইম্পিডেন্স। আপনারা কিছু বুঝতে পারছো কি প্রয়োগটা দেখাচ্ছে আমি? আর একটা তোমার দেখো, এটা তো একটা গোত্র গেল, আর একটা গোত্র কি ছিল দেখো তুমি এর ভিতরে রুট ওভার y পার z, তাহলে এর যদি l হয় তাহলে রুট ওভার y পার zটা কি হবে? খেয়াল করি আমরা, এটার পরিবর্তে হর এবং লবকে যদি আমি l দ্বারা গুণ করি মানের কোনো পরিবর্তন হয় কি করা যাবে না? যদি তাই হয় তাহলে এবার ওইটাকে চালাকি করি আমি করে নিলাম, তাহলে যেখানে y রুট ওভার y পার z আছে সেখানে আমি কি লিখব? বড় হাতের y পার z, আর যেখানে z পার y আছে সেখানে কি লিখব? বড় হাতের z পার y। কথা কি আমি y পার z যদি বড় হাতের y পার z হয় তাহলে পরে z পার y কি হবে? বড় হাতের z পার y। এখন চালাকিটা হচ্ছে x যদি l এর নিকটবর্তী হয় বা মোট দৈর্ঘ্য যদি আমার আসে তাহলে আমি লিখব কি v হয়ে যাবে yes, আর i হয়ে যাবে কি is। তাহলে এখন আমি যে সমীকরণ লিখেছিলাম v এবং i এর এই জায়গাটায় v পরিবর্তে কি লিখব? vs, i এর পরিবর্তে কি লিখব? is, আর এই যে মানটা রুট ওভার y পার z এটাকে কি লিখব? বড় হাতের y পার z, আর এই জায়গাটা কি লিখব? রুট ওভার y z, এই জায়গাটা কি লিখব? রুট ওভার y। যেমন আর বুঝতেই পারছেন কি বললাম, কথাটা ফিনিশিং আবার খেয়াল করো। বলছি যে এটা আসলো কি আমার ক্ষুদ্র পুরুত্বের ক্ষুদ্র ভোল্টেজের সেই মান তো ভি এবং আই পেয়েছিলাম, পেলাম না? এবার ভ্যালুটাকে জাস্টিফিকেশন করেছি। তুমি কিভাবে জাস্টিফিকেশন করো? যার জন্য ইন্টিগ্রেশনের দুইটা রূপরেখা না, একটাকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রেশন আর একটা হচ্ছে কি ইনডিফিনিট ইন্টিগ্রেশন। ভাবার্থ কি? একটা হচ্ছে লিমিটিং ভ্যালু দেওয়া নেই আর একটা হচ্ছে লিমিটিং ভ্যালু দেওয়া আছে। লিমিটিং ভ্যালু দেওয়া মানে এই সীমার ভিতর, আর লিমিটিং ভ্যালু দেওয়া নাই মানে কি আমি একটা মান বার করে দিলাম, তোমার যে কোনো সীমার জন্য তুমি এটাকে ব্যবহার করতে পারবা। তাহলে আমরা সেই জন্য দেখবো যে অনেক সময় ইন্টিগ্রেশনে বলা থাকে না জিরো টু মাথায়, জিরো মানে কি একটা ভ্যালু নেই, সেখান থেকে সর্বোচ্চ মাথা পর্যন্ত তার ভ্যালু কত। যে ইন্টিগ্রেশনের আপার এবং লোয়ারের দুইটা ভ্যালু দেওয়া থাকে না, তাহলে আমরা একবার জিরো বসিয়ে ভ্যালু পেলাম, এইবার x l বসিয়ে যে ভ্যালু পাবো তখন এই কথাগুলো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাহা দাঁড়ায় তাহা কি সেইটা আমরা একটু দেখি। এইটুকু মুছে দিলাম নাকি? দেখো আমার সাথে সাথে যদি বুঝে থাকো তোমরাও বলতে পারবা ভি কি হবে? আমি লিখলাম vs গেল, ভি আর যা আছে তাই থাকলো, cos হাইপারবোলিক কি লিখবে? এটা রুট ওভার বড় হাতের z, তারপরে কি আছে? প্লাস বড় হাতের z বড় হাতের y। এর ভাবার্থ কি? ওই যে দেখাই দিয়েছি কিন্তু আমি। এরপরে হচ্ছে কি আসবে? আয়ার, তারপরে কি সাইন, এইটা হাইপারবোলিক, মুখে বলতে হাইপারবোলিক লিখতে হবে এই। এটা যদি এটা বুঝে থাকো তাহলে নিশ্চয় আরেকটা বুঝতে পারবে। তাহলে আই কি হবে? আই। এবার আইএস এর ক্ষেত্রে কি আছে দেখো, রুট ওভার y z, তারপরে বড় হাতের y পার z, তারপরে কি ভিয়া, তারপরে সাইন হাইপারবোলিক রুট ওভার y z প্লাস, ঠিক আছে, প্লাস এখানে কি আয়া y, তার মানে আসবে কি আমার আয়া cos হাইপারবোলিক রুট ওভার y। এই গেল হচ্ছে সেই তোমাদের
রিগোরাস পদ্ধতি প্রেরণ প্রান্তের ভোল্টেজ এবং প্রেরণ প্রান্তের কারেন্টের দুইটি গাণিতিক সমীকরণ। সেই সমীকরণ আচ্ছা, এটা যখন লিখবা না, তুমি যখন পরিবর্তন ঘটাবে যে এক্স এক্স সমান এল মানে মোট দৈর্ঘ্য, তখন এক্সামিনারকে দেখাই দেবা, কিন্তু এটা পাবে কি বোঝাচ্ছে না যে এক্স কার সমান হইল, এল এর সমান, না হলে তো ভি ভিএস হতো না। বোঝা গেছে? এই দুইটা সমীকরণ অনেক সময় খ বিভাগে প্রশ্ন দেয় যে দীর্ঘদৈর্ঘ্য পরিবহন লাইনের প্রেরণ প্রান্তের ভোল্টেজ এবং প্রেরণ প্রান্তের কারেন্টের গাণিতিক সমীকরণ দুইটি লেখো। শুধু তুমি লিখে দিয়ে সংক্ষিপ্ত বিষয়, আর অঙ্ক না করাই ভালো। তবে কেউ যদি করতে চাও, আকাঙ্ক্ষা থাকতে পারে, শিখতে তো আর অসুবিধা নেই, পরীক্ষায় নাই বা করলাম, তাই বলে একটা বিজ্ঞানিক পদ্ধতিকে অবজ্ঞা করবো কেন? দেখি না, চেষ্টা করে। আমি তো আর পরীক্ষা দিচ্ছি না, কিন্তু উনি যে থিওরি আবিষ্কার করেছেন, সেই আবিষ্কারে কি আমি ওর সাথে যোগসূত্র করতে পারি কিনা, যদি কারো উচ্চ আকাঙ্ক্ষা থাকে, সে টেস্ট করে দেখতে পারো। এখন সেই অঙ্কর জন্য হাইপারবোলিক ফাংশন আমার ক্যালকুলেটরের মাধ্যমে যার রেজাল্ট নিয়ে আসা একটু কষ্টকর। অনেক সময় আধুনিক ক্যালকুলেটর এটা হতে পারে, আমাদের সময় এত আধুনিক ছিল না। তো সেই হাইপারবোলিক ফাংশনের ফ্যাক্টরিয়ালের মানের সাথে তাকে কিছু রূপান্তরিত ভ্যালু করা আছে, বা আমরা করে নিই আগে। সেটা হচ্ছে a cos hyperbolic x is equal to 1 plus x square by factorial 2 plus x to the power 4 by factorial 4 plus এইভাবে চলতে থাকবে 6 আর 1। বোঝা গেল? আর সোহেল, ওয়ালাইকুম আসসালাম। আরেকজন হচ্ছে রতনকে নাও, আপাতত রতনকে নাও। আচ্ছা, তাহলে লতিফকে নাও, লতিফকে নাও। হ্যাঁ, লতিফকে নাও, তাও হবে। বোঝা গেছে? এটা আমার কথা না, এগুলো হচ্ছে যারা গণিতবিদ, ওনাদের আবিষ্কার সব এই সমস্ত জিনিস। ওনারা যদি এগুলো আবিষ্কার করে আজকে সংক্ষেপ আকারে না করে দিত, আমাদের ইঞ্জিনিয়ারিং ভিউ পয়েন্টে অনেক প্রভাব ফেলত। এই অঙ্কই হচ্ছে আমাদেরকে সঠিক পথের দিকে নিয়ে গেছে। এখন আমরা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা রুল। এবার এক্স তো আমার না, আমার কি রুট ওভার ওয়াই জেড, দেখো কসের সাথে লাগানো আছে, আছে কিনা? এই যে কস হাইপারবোলিক রুট ওভার ওয়াই জেড, মানে এক্স এর পরিবর্তে তুমি এটা বসাও, এটা 1 যা আছে থাক। এইটাকে যদি স্কয়ার করি তাহলে কি হয়? ওয়াই ফ্যাক্টর 2 মানে 2, আর এটাকে 4 করে দিতে হয়। ফ্যাক্টর 4 মানে কত? 3 4 12 12 করে 24। cos হাইপারবোলিক x হচ্ছে এটা, cos হাইপারবোলিক রুট ওভার y এর করে তাহলে এটা কি বোঝা গেছে? এইবার sin হাইপারবোলিক x x plus x cube by factorial 3 x to the power 5 by factorial 5 বিজোড় সংখ্যা এর আবার, আর 1 by factorial 1। 1 3 5 7 আর cos এর হচ্ছে 2 4 6 8 এটসেট্রা। এগুলো হচ্ছে সূত্র, হাইপারবোলিক ফাংশন বলা হয়। এখন x এর পরিবর্তে কি আমার রুট ওভার y z, তাহলে এটা কি হবে? রুট ওভার y z ফ্যাক্টরিয়াল 1 মানে 1, আর রুট ওভার y z এর পাওয়ার 3, তার মানে কি লেখা যায়? এই কি লেখা যাবে? 3/2, 3 দুগুণে 6 দুগুণে 12, আর এটা কি লেখা যাবে? 5/2। এই যে রুট মানে কি হাফ, আর মাথায় কত 3, এটা গুণ করলে কি হবে? এটা হবে না? আর ফ্যাক্টরিয়াল 5 এর কত হয়? 120, তার কথা করে 3 × 60, 60 দুগুণে 120। এখন অঙ্কের ক্ষেত্রে হাইপারবোলিক না করে আমাকে আগে cos হাইপারবোলিকের ওই ফাংশনের মানটা রেক্টেঙ্গুলার, পোলার এবং গাণিতিক রূপটায় শেষ করে নিয়ে আসার পর তারপরে বসাইতে হবে।
বুঝতে পারছো কথা? আগে অঙ্ক করার দরকার নেই, যেটুকু বলছি আগে সেইভাবে আগাও। আগে সমীকরণটা আয়ত্ত করো, আয়ত্ত করার পর যদি মনের ভেতরে খুব আকাঙ্ক্ষা জাগৃত হয় তাহলে তখন তুমি করো, নইলে কন্যা ঠিক ওই সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এটা একটা আধার ছিল, এই আধারটা দিয়ে দেওয়া হচ্ছে সেকেন্ড শিফটে ছেলেদের কথা এখানে তুলে নাও কাজ কিছু বলবে না, সহজ। এখানে অনেক কথাবার্তা তোমাদের সাথে ফেস টু ফেস আলোচনা করলাম, তাই কিছুটা মনে হচ্ছে যে হ্যাঁ পারবো ভাব। আর তুমি বসে হবে না, যাক ওদেরকেও দেখাবো। এই ছিল হচ্ছে আমাদের দীর্ঘদৈর্ঘ্য পরিবহন লাইন, তোমাদের ট্রান্সমিশন লাইন এর শেষ পরিণতি। এইবার আমরা ধারাবাহিকভাবে ক্লাসের আলোচনাতে যে পর্যন্ত আমরা উপস্থিত ছিলাম সেটা হচ্ছে আমাদের কি রিং সিস্টেম পর্যন্ত মনে হয় আমরা ছিলাম, ডিসি ডিস্ট্রিবিউশন পদ্ধতি, তাই তো? ডিসি ডিস্ট্রিবিউশনের রিংয়ের পরে আমরা করি, কারণ আমরা মূলত ডিসিতে যে দুইটা বিষয়ের উপরে সর্বাধিক এবং বিভিন্ন সময়ে যে সমস্যা সমাধানগুলো এসছে তাতে ওর ভেতরই সীমাবদ্ধতা বেশি, আবার ওর থেকে সহজে এসছে। ডিসির ওই কার্যক্রমটা আমরা আজকে ক্লোজিং করে দেবো, দিয়ে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সিস্টেম শেষ হবে। তারপরে একটি অন্য আধারের দিকে আমরা ধাবমান হব, অন্য পথ। সেটার জন্য আজকে তোমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেম শেষ করে দেবো আমি। সেই শেষ করাটা হচ্ছে কয়েকটা গাণিতিক সমীকরণ আছে, কয়টা যেন কালকে দেখালাম, দুইটা মনে হয়, যাই হোক ওই দুইটা গাণিতিক সমীকরণ একটু এখন দেখায়, ওইগুলো প্রমাণ আকারে অনেক সময় খ বিভাগে দেয়, যার জন্য খ বিভাগে কোনো অপশন নাই, এই জন্য খ বিভাগে যাতে আমি পারি সেই জন্য ওই দুইটা সমীকরণ দেখাই দিচ্ছি। খুব সুন্দর, ইন্টারেস্টিং, বুঝলেই ওটা পারা যাবে। নাও স্টার্ট, সেই জিনিসটা কি হয় ডিসি ডিস্ট্রিবিউশন সিস্টেম। আমাদের ডিসি ডিস্ট্রিবিউশন সিস্টেমে যেটা বলা ছিল যে আমি লোড চালাচ্ছি বিভিন্ন ট্যাপিং পয়েন্ট থেকে, ভোল্টেজটা পাঠানোর প্রক্রিয়া ছিল ভিন্ন। বলেছিলাম এক প্রান্ত থেকে ভোল্টেজ পাঠাতে হবে, উভয় প্রান্ত থেকে ভোল্টেজ পাঠানো যেতে পারে, উভয় প্রান্তে সমান ভোল্টেজ পাঠানো যেতে পারে, উভয় প্রান্তে অসমান ভোল্টেজ পাঠানো যেতে পারে। তারপরে করেছিলাম কি রিং সিস্টেম। আর তোমাদের সাথে মনে হয় আলোচনা হয়নি ইন্টার কানেক্টর নিয়ে, দেখো এই কথাটা আলোচিত হয়েছে কিনা। ইন্টার কানেক্টর, তো এগুলো হচ্ছে রিং সিস্টেমের জন্য প্রযোজ্য। আমরা এই ধরনের অঙ্ক করেছিলাম, মনে পড়ে? এটা হয়তো এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। এখানে আমার আইবি কারেন্ট মানে লোড কারেন্ট, এটা আইসি, এটা আইবি। আমরা বিভিন্ন বিন্দুর ভোল্টেজের প্রাপ্ত মান থেকে একটা সিদ্ধান্ত পেয়েছিলাম যে যে বিন্দুটা কারেন্ট উভয় দিক থেকে এসে ঢুকবে সেটাকে মিনিমাম পটেনশিয়াল পয়েন্ট বলে চিহ্নিত করেছিলাম, মানে একটা বিন্দু। এছাড়া অন্য বিন্দুগুলো হচ্ছে কি তার থেকে ভোল্টেজ বেশি। এই বিন্দুর ভোল্টেজ যদি আমি কখনো বাড়াতে চাই, বিন্দুর ভোল্টেজ কম ছিল এখন আমি বাড়িয়ে দেবো, বা এই যে যেমন সি বিন্দু কম, তাহলে এটাকে আমাকে বাড়াইতে হবে। এই উদ্দেশ্যে আমরা টেকনোলজিতে একটি জ্ঞান অর্জন করবো, সেটা হচ্ছে তার নাম হচ্ছে ইন্টার কানেক্টর। যে কোনো দুইটি ট্যাপিং পয়েন্টের মধ্যে নিম্নমান রেজিস্ট্যান্স সম্পন্ন পরিবাহী দিয়ে যদি সংযোগ করি, ওই সংযোগকারীর নাম হচ্ছে ইন্টার কানেক্টর, আন্তঃসংযোগকারী পথ। এ কি করবে, ওই বিন্দুর ভোল্টেজ যে কম ছিল সেই বিন্দুর ভোল্টেজটা সে বাড়িয়ে দেবে। কিভাবে বাড়াবে? যেহেতু নিম্ন মানের রেজিস্ট্যান্স সম্পন্ন পথ, তার মানে কারেন্ট যদি কারশফস ল ওখানে প্রয়োগ করি, যেমন এটা যদি আমি এখানে সংযোগ করি, খেয়াল করো কারেন্ট আগে এখানে আসছিল না, একটা কারেন্ট আসার পর আগে ছিল একটা পথ, এখন কিন্তু তার দুইটা পথ হয়ে গেছে। তাহলে কারেন্ট যদি দুই পথে ভাগ হয়ে যায় তাহলে এই পথের কারেন্ট তখন কমে যাবে। আগে কিন্তু বেশি ছিল, এখন কি হয়ে গেল? কমে গেল। কারেন্ট যদি কমে যায় তাহলে কি হবে? ড্রপ কম হয়ে যাবে, তখন বিন্দুর ভোল্টেজ এমনি আর ইন্টার কানেক্টর। এই জাতীয় প্রশ্ন আসে যে ইন্টার কানেক্টর কি, তুমি কি লিখবা? নিম্নমানের রেজিস্ট্যান্স সম্পূর্ণ পরিবাহী, এটা ইন্টার কানেক্টর। কি করে?
ট্যাপিং পয়েন্টের অর্থাৎ বিন্দুর ভোল্টেজ আমার বৃদ্ধি করে। কিভাবে করে তুমি দেখো কিভাবে করে। লোড কারেন্ট আগে এটা যদি আমি ব্যবহার না করি, এটা তো ইন্টারকানেক্টর। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা, আমি এখন ক্লাসে আছো তো, ম্যাম আপনার কথা বলে না, জোরে বলো। পরে কথা বলো, আধা ঘন্টা পরে কথা বলে রে বাবা, তোমার কথা আমি বুঝতে পারছি না। এইটা হচ্ছে ইন্টার কানেক্টর। নাম কি? ইন্টার কানেক্টর। হলো ইন্টার কথার মানে কি? অন্তর্বর্তী। কানেক্টর কি? সংযোগকারী। বোঝা গেল? এর ক্যারেক্টারিস্টিক্স কি? রেজিস্ট্যান্স হচ্ছে হ্যাঁ নিম্নমানের। নিম্নমান বলতে কি বোঝায়? যার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1। জিরো বলে তো কোনো কথা নেই। জিরো বলে কোনো কথা আছে নাকি? জিরো একটা ভ্যালু মাত্র বোঝানোর সহায়তায় আমরা এটাকে প্রয়োগ করি। তো বাস্তবিক জিরো বলে কোনো জিনিস হয় না। ইনফিনিটি, এটাকে অঙ্কের ক্ষেত্রে আসে বিধায় আমরা বলি। এর জাতীয় কোনো জিনিস আছে নাকি? তাহলে নিম্নমান রেজিস্ট্যান্স কেমন? নিম্নমান। কাজ করবে কি? বিন্দুর ভোল্টেজ বৃদ্ধি করে। বিন্দুর ভোল্টেজ বৃদ্ধি করে। হলো তো? এখন কিভাবে করে? এইটা আমি বললাম যে যদি আমি এটা না দিতাম তাহলে কারেন্টটা 2 ভাগে ভাগ হয়ে যেত। কি হতো কিনা? এখন যদি একটা কারেন্টের যদি এইদিকে একটা প্রবাহ পথ থাকে, সে তো যাবে না, যেহেতু ওখানেও একটা পথ এবং নিম্নমানের পথ, দেখা যাচ্ছে সে এখানেও কমাই দেবে, এখানেও কিন্তু কমাই দেবে। পথ যেদিকে বাধা কম, কারেন্ট সেদিকে বেশি যায় না। তাহলে কারেন্ট যদি এইদিকে যাওয়ার চেষ্টা করে, কারেন্ট যদি এইদিকে চলে যায়, তাহলে আমার এখানে আগে যে কারেন্ট আসছিল তার থেকে কম কারেন্ট আসবে। তাহলে কম কারেন্ট যদি আসে, পথ তো মানে ডিসটেন্সের জন্য রেজিস্ট্যান্স তো ঠিকই আছে, তাহলে কারেন্ট কম, রেজিস্ট্যান্স আর এখানে ভোল্টেজ ড্রপ আমার কমে গেল। ভোল্টেজ ড্রপ যদি কম হয় তাহলে বিন্দুর ভোল্টেজ বেড়ে যাবে। বুঝা গেছে? ছোট ছোট করে মাথা নাড়া হচ্ছে, যা বুঝবে বুঝবে। এটা ইন্টার কানেক্টর, এটা একটু খেয়াল করবা। তবে ইন্টার কানেক্টরের অনেক সময় অঙ্ক দেয় না, আমি দেখিনি অবশ্য। এই অঙ্কগুলো মানে একটু বড় হয়, সরল প্রকৃতির কিন্তু বড়, মানে 2 বার থেভেনিন থিওরেম প্রয়োগ করে অঙ্কগুলো করতে হয় আর কি। এইবার যা শিখেছি ওই জায়গাটায় একটা কথা চেঞ্জ করে দেবো আমি। আমরা শিখেছিলাম যে আমরা লোড চালাচ্ছি, সেই ডিস্ট্রিবিউটরের যে কোনো এক প্রান্তে ভোল্টেজ দেবো, 2 প্রান্তে ভোল্টেজ দেবো, সমান দেবো, অসমান দেবো, এটসেট্রা। ট্যাপিং পয়েন্টের যে বিষয়গুলো ছিল সেটা দেখো অসমতা। কি অসমতা? এই বিন্দু থেকে 100 মিটার দূরে, আবার এই বিন্দু থেকে 300 মিটার দূরে বিভিন্ন ডিস্টেন্স অবলম্বন করা ছিল। কারেন্টের মান কি এক ছিল? এক ট্যাপিং পয়েন্টে এক রকমের কারেন্ট, কোনোটাই 100, কোনোটাই 150, কোনোটাই 50, কোনোটাই 30, এটসেট্রা। এটা নিয়ে আমরা কিন্তু হিসাব নিকাশ করা শিখেছি। এখন আমি কন্ডিশন ওইটা চেঞ্জ করে দিলাম, দিয়ে বললাম যে ডিস্টেন্স সব সমান, কারেন্টের ট্যাপিং পয়েন্ট থেকে কারেন্টের মানও হচ্ছে সব সমান। এই দুইটা কথাকে পুঞ্জীভূত করে এক কথায় যার নাম ডাকছি সমভাবে বিস্তৃত লোড। লোড মানে লোড কারেন্ট বোঝানো হচ্ছে নাকি তাও বুঝতে পারি। আগের অঙ্কগুলোতে আমরা পেয়েছিলাম কি, ট্যাপিং পয়েন্ট থেকে যে কারেন্টের মানটা পেয়েছিলাম সেটা তো একটা মান, একটা বিন্দু থেকে তার একটা দূরত্ব ছিল না।
তাহলে বিভিন্ন পয়েন্টের সেন্ডিং প্রান্ত থেকে যার দূরত্বগুলো হচ্ছে বিভিন্ন রকমের, আবার ট্যাপিং পয়েন্টের কারেন্টের মানও হচ্ছে বিভিন্ন রকমের। সেই জাতীয় শিক্ষা আমরা কিছুদিন আগে শিখেছি। আমি বলছি যে এখন এটাকে চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে কি বলছি, কারেন্টের মান সব সমান, আবার ডিস্টেন্স একটা থেকে আরেকটা সব সমান। তাহলে এই যে দুইটা অবস্থা, এটাকে একত্রীকরণ করে আমি যার নাম বলছি সমভাবে বিস্তৃত লোড। তাহলে কি লিখেছি, কারেন্টের মান সমান, দূরত্ব সমান। এমতো অবস্থায় যদি এই সমভাবে বিস্তৃত লোডের চিত্রটা মনে করা হয় আগের মতো এবি ডিস্ট্রিবিউটার, এটা এ, এটা বি। এক প্রান্তে ভোল্টেজ পাঠাতে পারি, উভয় প্রান্তে ভোল্টেজ পাঠাতে পারি, সমান পাঠাতে পারি, অসমান পাঠাতে পারি। এইবার এ বিন্দু থেকে আগে যেমন 150 মিটার দূরে অমুক, এইবার এই বিন্দু থেকে কত মিটার দূরত্বে তুমি পাঠাবো সেটা হচ্ছে সম্পূর্ণ তোমার ব্যাপার। মনে করছি যে এখান থেকে এটা ধরো 100 মিটার নেন, মনে করলাম। এবার আমি 10 মিটার দূরে দূরে পাঠাবো, তাহলে 10টা ভাগ হবে। তো আমি বোঝার জন্য হয়তো 20 মিটার দূরে পাঠাচ্ছি, তাহলে 1 2 3 4 5। তাহলে এখান থেকে এটা কত 20, এখান থেকে এটা কত 20, এটা কত, এটা কত, এটা কত, এভাবে চলতে থাকবে। কারেন্ট এখানে লিখলাম আই, ধরো ট্যাপিং পয়েন্ট সি ডি ই এফ, তাহলে কারেন্ট লিখবো কি আইসি, মনে করলাম 10 অ্যাম্পিয়ার। এখানে কত লিখবো, আইডি কত লিখবো, 10 অ্যাম্পিয়ার। এগুলো কি সব 10। তাহলে এই সব 10 আর মধ্যবর্তী ডিসটেন্সও সব সমান। এই সুবিধাটা যদি পাই তখন আর আমরা এইগুলো লিখব না, লিখে পরিবর্তিত রূপান্তর দেখাবো যে সমভাবে বিস্তৃত লোড, এবং এইগুলো সব দেখাবে ছোট হাতের আই। হ্যাঁ, বুঝে রাখবে আই। এগুলো হচ্ছে কি সব একই মান। আমি কি একা একা করে লিখেছি, সব ছোট হাতের আই একই রকম। তাহলে এগুলো হচ্ছে সব আমার সমভাবে বিস্তৃত সেই লোড কারেন্টের মান। আর ডিসটেন্স ওই যে উপরে সব 20 করে, এটা 20 হতে পারে, 30 হতে পারে, 10 হতে পারে, 5 হতে পারে, 1 হতে পারে, যাই হোক। এখন যদি হয় বা থাকে, তাহলে এই অবস্থায় এই এবি ডিস্ট্রিবিউটরের যে ভোল্টেজ ড্রপটা হবে তাহা কত, এবার কেউ বলতে পারবা না। ডিস্ট্রিবিউটরের যে ভোল্টেজ ড্রপটা হবে উহা কত? হ্যাঁ, তোমার মাথা একটা ড্রপের সাথে যতগুলো আন্দাজে হইল না, ওইসব জানো না, ভালো না। ওটা ড্রপ হচ্ছে হাফ অফ এই কিছু বুঝলাম না, কিছু এটা রেজাল্ট হচ্ছে। আমি কি বলতে পারবো? তাহলে কিভাবে বলতে পারবো সেটা একটু দেখতে পারে, এরপরে তোমরা বলতে পারবো। এখানকার বড় হাতের আই বলতে এই ডিস্ট্রিবিউটরের মোট কারেন্টের মান, বড় হাতের আর বলতে ডিস্ট্রিবিউটরের মোট রেজিস্ট্যান্সের মান। তাহলে মোট কারেন্ট আর মোট রেজিস্ট্যান্সের ঠিক অর্ধেকটা হচ্ছে তার মোট ভোল্টেজ ড্রপ, কার এবি ডিস্ট্রিবিউটর। এখন ওই ধরনের একটা গাণিতিক রেজাল্ট অনেক সময় এক্সামিনার তোমার কাছে এইভাবেই প্রশ্ন করবে যে সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে দেখাও যে ভোল্টেজ ড্রপ সমান হাফ অফ আইআর। বুঝতে পারলে না কথা? ঠিক এই প্রশ্নটাই দিয়ে বলল যে সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে দেখাও যে মোট ভোল্টেজ ড্রপ সমান হাফ অফ আইআর। এখন আমি যদি তার ভিতরের সাথে কোনো সম্পর্কযুক্ত না থাকি, এ তো কোনোদিনও তার বিস্তার লাভ অন্য কোনো প্রসঙ্গ আমি জবাব দিতেই পারবো না, কিন্তু পরীক্ষায় এসছে। এটা এক ধরনের অঙ্ক, হলে সঠিক সম্পূর্ণ মার্ক, না হলে আর তো কিছুই হবে না। অর্থাৎ এই রেজাল্টটা আমরা তৈরি করবো হচ্ছে একটা গাণিতিক সমীকরণের প্রতিপাদনের মাধ্যমে, অঙ্কের সহায়তায়। দেখা যাক সেটা কিভাবে করা যায়। এইগুলো মুছে দিলাম। আজকে কিন্তু এটাকে প্র্যাকটিসে ফেলে দিও, নাহলে আর পরে কিন্তু এই যে হাইপারবোলিক এটি কি করতে হবে এই কথাগুলো কিন্তু সব মন থেকে হারিয়ে যাবে। এই শামিম আসেনি আজকে? শামিম ও আসেনি, হুজুর আবার পড়বে কিন্তু।
আমাদের আসলে ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাথমেটিক্যাল টার্মের ভেতরে জ্যামিতি, ত্রিকোণমিতি, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এইগুলো খুব বেশি বেশি করে কাজে লাগে। না হলে আজকে আমরা ডিজাইন করে উঠতাম না বা তোমাদের কাছে গ্রহণযোগ্য সীমার ভিতরে আসতো না। দেখো, এর আগে হয়তো আমি বলেছি যে বিজ্ঞানী আর ইঞ্জিনিয়ারের ভিতরে মৌলিক পার্থক্যটা কি। ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানী এই দুইজনের ভেতরে মৌলিক পার্থক্যটা কি? হ্যাঁ, একটা অংশ অনেকটা হয়েছে। বিজ্ঞানী হচ্ছে শুধু আবিষ্কার করে, সে ওই যে বিভিন্ন গবেষণা করে 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 একটা থিম আবিষ্কার করে দিয়ে চলে গেছে। বিজ্ঞানী সে ওই যে কথাটা বলে গেছে, পরিবাহী দুই প্রান্তে ভোল্টেজের পার্থক্য সমান হচ্ছে সেই কারেন্ট, অর্থাৎ সেই সমানুপাতিক কথাটা। আজকে ওনার মুখ দিয়ে যদি ওই কথাটা কোনোভাবে আল্লাহর ভেতরে ঢুকাই না দিত, ইলেকট্রিসিটির এই জিনিসটা ওনার কাছে আজকে এত সহজভাবে আসবে না। বিজ্ঞানী ফেরার যে চিন্তা ভাবনা করে কাজগুলো করেছে, ওইগুলো যদি আল্লাহ, সবই কিন্তু আল্লাহর দান, ওই যে ঢুকাই দিয়েছে, কিন্তু কোথায় একটুখানি এখান থেকে আসছে হচ্ছে তার এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে এখানে আমরা যারা এগুলোকে ব্যবহার করছি তাদের ব্যবহার উপযোগী মান, ফর্ম, সুবিধা ইত্যাদি জন্য ইঞ্জিনিয়াররা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ওই বিষয়গুলোকে মানুষের দ্বার প্রান্তে সুন্দরভাবে পৌঁছে দেওয়া। সূত্রের প্রয়োগ। মোবাইল ফোন বা ক্যালকুলেটর যে সময় আবিষ্কার হওয়ার গোড়াপত্তনে এর হিসাব নিকাশে যে আকার আকৃতি বা যে টেলিভিশন, কম্পিউটার কত সাধনা হয়েছে, এর পেছনে সময় দিচ্ছে কারা? ইঞ্জিনিয়াররা, যে কিভাবে এই সূত্রটা ঠিক থাকবে, কিন্তু মডেলটাকে চেঞ্জ করতে 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 বিভিন্ন পর্যায়ে আসছে। এমনি হচ্ছে নাকি? এই কাজগুলি করতে হচ্ছে ইঞ্জিনিয়াররা। কাকে? সেবা প্রদানের জন্য মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার যে ভূমিকা, সেই ভূমিকাটাই রাখতে হচ্ছে কিভাবে সুন্দরভাবে প্রসার লাভ করা হবে। ইঞ্জিনিয়ারের প্রচেষ্টাও তাহলে কি কালকে থেমে যাবে নাকি? মোবাইল ফোনের আজকে যে ফ্যাসিলিটি দিচ্ছে কালকে শেষ? ও তো কিভাবে যে দৌড়াচ্ছে কোনো নিজেও জানে না যে কোথায় যে ও শেষ হবে। যাই হোক, ওই বিজ্ঞানীর আবিষ্কারগুলোকে সঙ্গে নেওয়ার জন্য ইঞ্জিনিয়াররা যখন আমরা কাজ করি তখন আমাদের মূল জিনিসটা থাকে হচ্ছে ম্যাথমেটিক্যাল সাইড, এবং ওই ম্যাথমেটিক্যাল সাইডে বাস্তবায়নের জন্য থাকে কিছু জ্যামিতিক সাইড। হিসাব নিকাশের জন্য আবার আমরা বিভিন্ন ম্যাথের বিষয়গুলো নিয়ে আসি, সেটা ত্রিকোণমিতিক ফাংশন হতে পারে বা এটসেট্রা, ইন্টিগ্রেশন। তো সেই ধরনের কার্যক্রমের জন্য এটা হচ্ছে আমার একটা এবি ডিস্ট্রিবিউটর, তার লেন্থ হচ্ছে এল। আমি জানি না এটা সমভাবে বিস্তৃত লোড, যেহেতু ছোট হাতের আই দিয়েছি। এখানে ডিস্টেন্স গুলো তুমিও যখন চিত্রটা আঁকাবা যেন মনে করে না যে একটা এখানে আঁকালাম আর একটা দূরে, তা না। বুঝতে পারছেন? একটা সমভাবে বিস্তৃত লোড যদি বলে আঁকাও, এই এবি ডিস্ট্রিবিউটর এবার সমভাবে বিস্তৃত, মানে এখান থেকে এই ডিস্টেন্স যা হবে, ওই যে ডাটা কম্পাস আছে না, এই ছিদ্র দিন এবার এখান থেকে এটা যা, এই 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 তুমি তিনটা দেখাও, চারটা দেখাও, পাঁচটা দেখাও, কোনো অসুবিধা নেই, কিন্তু যেন এটা করবে না একটা এই আর একটা বড়, আর কিন্তু সমভাবে বিস্তৃত লোড হবে না, ওটা হয়ে যাবে অসম হয়ে যাবে, যেটা গতদিনের কথা। তাহলে আমি এটা করলাম, তাহলে আমার এখানে সমভাবে বিস্তৃত লোডের কারেন্ট কে আই, ডিসটেন্স গুলোই। এখন আমি ওই ধরনের একটি মান নির্ণয়ের জন্য মনে করছি এই বিন্দু হইতে x মিটার দূরে এই জায়গাটা একটা বিন্দু ধরলাম, যার নাম হচ্ছে সি। আমি কি বাকি এটা কি জিনিস? এবি ডিস্ট্রিবিউটরের ভোল্টেজ ড্রপ। তাহলে আমি ঠিক কিছুক্ষণ আগে একটা কাজ করলাম, যে মোট দৈর্ঘ্যের যে দীর্ঘ দৈর্ঘ্য ছিল তার ক্ষুদ্র একটা পুরুত্বের যদি আমি ভোল্টেজ বার করতে পারি, তাহলে পুরাটা বার করে ফেলতে পারবো। আমি এখানে একটা ক্ষুদ্র পুরুত্ব ধরবো, এই সেই ক্ষুদ্র পুরুত্ব,
যার নাম হচ্ছে ডিএক্স পুরুত্ব। এই ডিএক্স পুরুত্বের ভোল্টেজটা যদি আমি জানতে পারি বা নির্ণয় করতে পারি, তাহলে আমি এ বি পেয়ে যাব। এইটুকু বলবো যে এই বিন্দুটা আমি যে কোনো জায়গায় নিতে পারি, কিন্তু এমত অবস্থায় বোঝার সুবিধার্থে আমি কি করেছি, এই বিন্দু হইতে এক্স মিটার দূরে সি বিন্দুতে ওই ক্ষুদ্র পুরুত্বের ভোল্টেজটা আমি আগে নির্ণয় করব। যদি ওই পুরুত্বটার ভোল্টেজ আমি নির্ণয় করতে পারি, তাহলে নিশ্চয়ই আমি বিভবটা পাবো। তাহলে ডিএক্স এই পুরুত্বটার কারেন্ট কি হবে? এই আব্দুল, ডিএক্স পুরুত্বের কারেন্ট কি হবে? প্রথম ভোল্টেজ পেতে হলে কি লাগবে? কারেন্ট লাগবে, আর কি লাগবে? রেজিস্ট্যান্স লাগবে। তাহলে আগে কারেন্ট ঠিক আছে, কারেন্ট কি হবে? বাবা, এটা হয় আই এল লিখলাম। আই কি? কারেন্ট। এল দৈর্ঘ্যের জন্য কি হবে? আই এল। এক্স দৈর্ঘ্যের জন্য কি হবে? আই এক্স। আই এল থেকে যদি আই এক্স বাদ দিই, তাহলেই তো এই অংশটার ভেতর দিয়ে সেই কারেন্টটা যাবে। এটা তো মোট কারেন্ট। আই এলটা কি? মোট কারেন্ট। এখান থেকে এইটুকু কোন কারেন্ট? আই এক্স। আই এল থেকে যদি আই এক্স বাদ দিই, তারপরে তো সেই কারেন্টের ভেতর দিয়ে প্রবাহিত হওয়া শুরু করবে। বুঝা গেছে? তাহলে ডিএক্স পুরুত্বের কারেন্ট আমি কি পাবো? আই এল মাইনাস আই এক্স হয়েছে। এইবার ডিএক্স পুরুত্বের রেজিস্ট্যান্স কি হবে? ক্ষুদ্র পুরুত্বের ক্ষুদ্র রেজিস্ট্যান্স। তাহলে ডিএক্স পুরুত্বের রেজিস্ট্যান্স কি দাঁড়াবে? আর ডিএক্স। আরে ডিএক্স তো একটা পুরুত্ব, আর আর কি? আর কি একটা রেজিস্ট্যান্স হচ্ছে যেটুকুনি হোক না কেন। আমরা এর আগে অঙ্ক করেছি না যে 0.6 ওহম পার কিলোমিটার, মানে 1 কিলোমিটারের রেজিস্ট্যান্স। তো তাকে আমরা মিটার করেছি না? মিটার করে কি করেছি? যতটুকু দরকার ততটুকু দ্বারা কি করেছি? গুণ করেছি। তো আর যদি একটা রেজিস্ট্যান্সের মান হয়, তাহলে ডিএক্স সেটা একটা তো পুরুত্ব, তাহলে ওর রেজিস্ট্যান্স কি হবে? আর ডিএক্স। এইবার এই ক্ষেত্রে ডিভি কি দাঁড়াবে বলো? আই এল মাইনাস আই এক্স এর সাথে আর ডিএক্স। তাহলে ডিভি হয়ে গেল। ডিভিটা বলতে কি বোঝাচ্ছি আমি? ভোল্টেজ। বোঝা গেছে কথা? এইবার এখানে দেখো একটা কমন ফ্যাক্টর হয় মনে হয়, এল মাইনাস এক্স ডিএক্স। এবার এটা কি ডিভি? ক্ষুদ্র মান। এইবার আমি এটাকে কি বড় মান করতে পারবো? এদিকে আছে ভাগ, ওইদিকে থেকে কি করতে হয়? গুণ। এদিকে আছে যোগ, ওইদিকে গেলে কি হবে? এদিকে আছে বিয়োগ, ওইদিকে গেলে কি হবে? এদিকে আছে ডিফারেন্সিয়েশন, ওইদিকে গেলে কি হবে? এই এখন ভি ছোট, এইবার দিলাম বড়। এবারে মান চেঞ্জ করে দিলাম, এই ইন্টিগ্রেশন আই আর এল মাইনাস এক্স ডিএক্স লেখা যায়। বাবা, is equal to কি ছিল আর কি লিখলাম? ছিল ডিফারেন্সিয়েশন করে ফেললাম, ইন্টিগ্রেশন। ছিল ছোট বি করে ফেললাম বড় বি, তেমনি হবে নাকি? ইন্টিগ্রেশন করলাম, সমাকলন করলাম, আই আর এল মাইনাস এক্স হয়েছে। এইবার এর যদি এখন একটু লিমিট ভ্যালুটা চিন্তা করি, শুরু কোথায়? এইটাকে স্টার্টিং পয়েন্ট মনে করলাম 0। মোট দৈর্ঘ্য ধরতে পারি, এক্স দূরত্ব ধরতে, তাহলে আগে এইটা ধরে নিই। 0 টু এক্স মানে এক্স দূরত্ব পরে তো, 0 টু এক্স লিমিট ভ্যালু দিয়ে দিলাম। বোঝা গেছে? ওটা এক্স হতে পারে। এক্স হলে কি হবে? এক্স দূরত্বের। আর যদি আমি এক্স এর পরিবর্তে এল বসাই, এল দূরত্বের, মানে মোটটার হয়ে যাবে। তাহলে এক্সটাকে বুঝে নিই, যেহেতু এক্স এর সাপেক্ষে করছি আমি। তাহলে এখন এটা আসে কি? আই আর ইন্টিগ্রেশন অফ এলটা করলে কি হয়? lx মাইনাস এক্স স্কয়ার বাই 2। জিনিসটা এই দাঁড়ায় কিনা? ও বাবা, আই একটা বাইরে আসলে ইন্টিগ্রেশন করলে কি হয়? এল এক্স আর এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? এক্স স্কয়ার বাই 2 লেখা যাবে না? আর এক্স এর ভ্যালু বসালে তো তাই হবে। তাহলে এটা আসলো এক্স এর মান তো আমি জানি না। এক্স যদি জানতে পারি তাহলে ভ্যালুটা বসালেও রেজাল্ট হয়ে যাবে। এখন এক্স কে বর্ধিত করো, তাহলে এই রেজাল্টটা কি? v is equal to
0 টু l I r তারপরে কি ছিল তখন l মাইনাস x dx। এই কথাও তা এই কথাও তাই, এটা হচ্ছে x দূরত্বের, এটা হচ্ছে l দূরত্বের, জি স্যার। ঠিক আছে না? মানে এখন আমার আসছে I r, ঠিক আছে, ইন্টিগ্রেশন করে ফেলবো, তাহলে এটা আসবে কি lx মাইনাস x স্কয়ার বাই 2 0 টু l। এবার I r এর মান বসাও, তাহলে l ইনটু l মাইনাস l স্কয়ার বাই 2, এটা হয় না? I r l স্কয়ার মাইনাস l স্কয়ার বাই 2। এইবার কি হয় I r l স্কয়ার বাই 2। এবার r ইনটু l r ইনটু l বাই 2 I r বাই কি স্যার ওইটা গাদা আছে আপনি এল লেখেছেন কিন্তু গোটা আসেন যে সব আই ধরতেছে হেক আই ধাতু মানে কি এইটা ও ফোটা হলো কথা। ও বাবা, এটা যদি বুঝে থাকো আর একটা আছে তো লাল কালিতে খোঁচা মেরে দেবো, ওতেই হয়ে যাবে। বোঝা গেল? একটু অঙ্কের কারবার আছে, যারা একটু অঙ্কে দুর্বল আছে তাকে তো এখন এই মত অবস্থায় আমি অত বোঝাতে সম্ভব হবে না। যাই হোক, মাঝে মধ্যে পরীক্ষায় আসে, এই জন্য সমীকরণটা খুব জটিল কিছুই না। যদি না বোঝো, যে বুঝেছে তার সাথে একটু শেয়ার করবার নলেজের, আশা করি সে বলতে পারবে। এখন কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? আমি না হয় বলে গেলাম, কারণ অঙ্ক না বুঝলে সেটা হচ্ছে কিন্তু আলাদা বিষয়, এছাড়া কোনো বিষয় আছে কিনা? সব খোলা নিয়েই ব্যস্ত, আমি যা জিজ্ঞাসা করছি ওটা ওদের শোনার দরকার নেই। হ্যালো, আমার আর সময় নেই, আর 3 মিনিট আছে, আমি চলে যাব। আর একটা জিনিস দেখাই দিয়ে চলে যাবে। এটা এই বাবারে কি কি শুধু ব্যস্ত। এখন বলছি যে এটার আর একটা ধাপ আছে, যেমন অসমভাবে এক প্রান্তে ভোল্টেজ দিয়েছিলাম, উভয় প্রান্তে ভোল্টেজ দিয়েছিলাম, উভয় প্রান্তে সমান ভোল্টেজ দিয়েছিলাম, উভয় প্রান্তে অসমান ভোল্টেজ দিয়েছিলাম, তাই তো? এখনকার চিত্রটা কি নির্দেশ দিচ্ছে আমার? সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে এক প্রান্ত হইতে ভোল্টেজ প্রয়োগ, কথাটা কি তাই? তাহলে আর একটা থাকলো কি, উভয় প্রান্ত হইতে ভোল্টেজ প্রয়োগ। আমি কিন্তু আর একটা শুরু করছি, সেই শুরু করার ক্ষেত্রে আমি বোর্ডে না মুছে বুঝাই দিয়ে দিচ্ছি, তুমি কিন্তু আলাদা করেই করবা। এই চিত্র আবার আঁকাবে। এইবার উভয় প্রান্তে দিচ্ছি আমি, তাহলে উভয় প্রান্ত হয়ে গেল। এখন প্রশ্ন এখানেই চলে আসবে, স্যার উভয় প্রান্তে কি ধরনের ভোল্টেজ দেবেন? সমান দেওয়া যেতে পারে, অসমান দেওয়া যেতে পারে। এমত অবস্থায় আমরা করছি উভয় প্রান্তে সমান ভোল্টেজ। তাহলে এইবার এই সমীকরণটা আবার চেঞ্জ হয়ে এসে 1/8 IR হয়ে যাবে। এটাও প্রশ্ন আকারে দেয়। প্রশ্নটা ঠিক এই থাকতেই পারে যে সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে সর্বোচ্চ মানে ভোল্টেজ ড্রপ দেখাবো, ভোল্টেজ ড্রপ 1/8 IR। তাহলে এই যে 1/8 আছে, চর্চা যদি তোমার থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে 1/8 এই মানটা এসছে সমভাবে বিস্তৃত লোড, উভয় প্রান্তে ভোল্টেজ সমান প্রয়োগ, এই ক্ষেত্রে এইটা এসছে, নইলে আসবে না। আর যদি দেয় হাফ আপায়ার, তাহলে বুঝবা যে এটাও সমভাবে বিস্তৃত লোড, কিন্তু এক প্রান্ত হইতে ভোল্টেজ প্রয়োগ, বিধায় এই মানটা। বোঝা গেছে কথাটা? তার মানে আকৃতি দেখেও কিন্তু অনুভূতিতে নড়াচড়া করাইতে হবে যে আমার কোন ধরনের জিনিস সে চাচ্ছে। ঠিক এই কাজটা করার জন্য আমরা একটু এবার সমতলে ঝুলের দিকে যাব। স্যার TD1, সেই সমতলে ঝুলে TD1-এ স্যাক 2 রকমের হয়েছিল, কিন্তু
মনে আছে? একটা হচ্ছে সমতল আর হচ্ছে অসমতল। এই সমতলের ঝুলের আর অসমতলের ঝুলের অবস্থান মানদণ্ড কিন্তু ভিন্ন ছিল। সমতলের ঝুলে আমরা বলেছিলাম একটা কন্ডিশনের আলোকে সর্বোচ্চ ঝুল বিন্দুটার মানদণ্ড দুই পোলের মধ্যবর্তী অবস্থানে। কিন্তু এখানে কথা আছে, এমনি এমনি মাঝখানে হবে না, ওর পেছনে কিছু শর্ত লাগিয়ে তারপরে মাঝখানে। প্রথম শর্ত হচ্ছে পরিবাহী যেটা আমি ব্যবহার করব ট্রান্সমিশন লাইনে, সেই পরিবাহীর প্রস্থচ্ছেদ এবং উপাদান একই হতে হবে। একই প্রস্থচ্ছেদ, একই জাতীয় উপাদান দিয়ে তৈরি। তুমি কিছু দূর অ্যালুমিনিয়াম, কিছু দূর কপার, কিছু দূর লোহা প্রস্থচ্ছেদে, তাহলে কিন্তু হবে না। একই। আবার প্রস্থচ্ছেদ কি? একই উপাদান, এক জায়গায় এই মোটা, আর এক জায়গায় চিকন, আর এক জায়গায় আবার মোটা। নো, এটার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা গেল তারের। এবার সমতল বলতে গেলে কি বোঝানো হচ্ছে? দুইটি পোলের উচ্চতা সেম হতে হবে। কথাই বুঝতে পারছেন? উচ্চতা সেম হতে হবে। যদি এই জায়গাটায় আবার একটু অসামঞ্জস্যতা হয়ে যায়, তাহলে কিন্তু ওই সর্বোচ্চ ঝুল বিন্দুটা দুই পোলের মধ্যবর্তী অবস্থানে, এই কথাটা আর আসবে না। মেকানিক্যাল ডিজাইন আগের ওই বিষয়টা কি ছিল, আমরা কি বলেছিলাম? সম্পূর্ণ মেকানিক্যাল ডিজাইন, ওর ভেতরে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্সের কোনো বালাই নেই। দেখো, সমতল ঝুল আর অসমতল ঝুল। তো সেই মেকানিক্যাল ডিজাইন, ওই মেকানিক্যাল ওই কাজটা করে থাকে যে সর্বোচ্চ ঝুল বিন্দুটা দুই পোলের মধ্যবর্তী অবস্থানে ঝুলটা কত আমরা লিখেছিলাম না? WL²/8 দেখো মনে পড়ে কিনা? ছিল। এবং ঠিক সেই জিনিসটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে অ্যাপ্লাইড মেকানিক্সের সহায়তা দিয়েছিলাম। যেটা অ্যাপ্লাইড মেকানিক্স, যে 5 কেজি পার মিটার, এখান থেকে এটা হয়তো 10 মিটার। হ্যাঁ, এই উপরের ওইটা কি সমভাবে বিস্তৃত লোডের। আমি কি করাচ্ছি? কি করে বুঝলাম? এটা কারেন্ট সব সমান, দূরত্ব সব সমান। ওটা যেমন মেকানিক্যালি সমভাবে বিস্তৃত লোড, এটা ইলেকট্রিক্যালি সমভাবে। দুইটা সেন্স হচ্ছে, ক্যালকুলেশনের সেন্স হচ্ছে পাশাপাশি। যদি মাঝখানে হয়, কখন হলো? খুব ভালো করে খেয়াল করে দেখো, VA এবং VB সমান। তাহলে এর একদম ঠিক মাঝখানটায় কি হবে? সর্বোচ্চ ঝুল বিন্দু হবে। সর্বোচ্চ ভোল্টেজ ড্রপ কোথায় হবে? ঠিক মাঝখানে। তাহলে মাঝখান মানে এই দুই প্রান্ত থেকে যদি আমি ভোল্টেজটা প্রয়োগ করি, তাহলে এবার চেঞ্জ করছি, কিন্তু এখান থেকে x মিটার দূরে C বিন্দুতে ওই ভোল্টেজ ড্রপটা বার করব আমি। তাহলে এখন এই দুই প্রান্ত থেকে যদি সমান ভোল্টেজ প্রয়োগ করি, তাহলে কারেন্টটা যেটা যাবে সেটা কি IL হবে না IL/2 হবে? অর্ধেকে যাবে নাকি অর্ধেকের বেশি হবে না কম হবে? বুঝে বললো কিন্তু, অর্থাৎ L/2 পজিশন মানে মধ্যবর্তী। কেন বলতে পারছি মধ্যবর্তী কেন? এই যে সমান, তাহলে এখানে আমার চেঞ্জ হয়ে গেল কিছু L/2। যেখানে L আছে সেখানে L/2 বসাও, সব বসাও। বসাচ্ছি তো, তাহলে এখানে সব L/2 বসাও। তাহলে এইবার এখানে কি হবে? L/2 বসালে কি হবে? এখানে L/2। এবার x এর জায়গায় কি হবে? L/2। এখানে কি হবে? x যদি L/2 হয়, তাহলে এটা কি হবে? L/2² 4, আবার নিচে 2। এই জায়গায় x টাকে আমি কি বসাবো? এটা কি L/2? x যদি L/2 হয়, তাহলে এটা কি হয়? L²/8 হয় না? এই ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। এটা L²/8 হবে না? আরে বাবা, এই রেজাল্টটা L/2 x - x²/2, এটা ঠিক আছে তো? 0 টু কত মানে এটা L/2। তাহলে x এর জায়গায় কত বসাবো? L²/4 হলো।
কি আসবে n স্কয়ার বাই 4। এখানে যদি x এর পরিবর্তে n বাই 2 বসায় তাহলে n স্কয়ার বাই 4 আর নিচে কত আছে 2, তাহলে কি হয় n স্কয়ার বাই 8 হয় না। তারপর এর পরের লাইনটা তো মনে হয় আর দরকার নেই, i আর 2n স্কয়ার মাইনাস n স্কয়ার মানে n স্কয়ার বাই 8। এবার আসলো কি i আর n স্কয়ার বাই 8। এটা এখন হলো কি i ইনটু n, তারপরে কি r ইনটু n বাই 8। রেজাল্ট কি দাঁড়ালো i r বাই 8 বা 1/8 i r। যা করেছিলাম সেই জায়গাটায় আমি কি চেঞ্জ করেছি, x এর জায়গায় n বাই, বাস রেজাল্ট। বোঝা গেছে কথা? হ্যাঁ, এটাও একটু চর্চাতে ফেলবে। বিষয়টা হচ্ছে যদি এই ধরনের মান আসে মনে রাখতে হবে, আগে খেয়াল করবা যে এটা হচ্ছে সমভাব বিস্তৃত লোড, উভয় প্রান্ত হইতে ভোল্টেজ প্রেরণ, কিন্তু সমান ভোল্টেজ না হলে কিন্তু আমি L/2 জীবনেও বলতে পারবো না। ওরে বাবা, ঝামেলা আছে না। ওই যে মাঝখানের সর্বোচ্চ ঝোল তখনই বলতে পারবো, ওই যে কন্ডিশন যেটা বলেছি, বলের উচ্চতা সেম, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং সমজাতীয় উপাদান, না হলে মাঝখানে হবে না। এটাও এই ক্ষেত্রে লোড কি সমভাবে উভয় প্রান্তের ভোল্টেজ একই, তাহা হইলেই মাঝখান হবে, নইলে হবে না। আজকে এই পর্যন্তই না, আগামীকালকে আবার দেখা হবে। এখনো তোমাদের অনেক বাকি আছে।